বাংলাদেশ সহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থতার অভিযোগ। যুদ্ধবিরতির মাঝে আবারও ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, দগ্ধ ২১ জনের মৃত্যু। বৈদ্যুতিক চুলা চালু করার সময় ছড়িয়ে পড়ে আগুনের শিখা। এবং দক্ষিণ কোরিয়ায় হচ্ছে নবম স্থানীয় সরকার ও উপনির্বাচন। সাবেক প্রেসিডেন্টের অবসরণের পর এটি প্রথম কোনো বড় নির্বাচন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে এমন প্রস্তাব করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR এর কার্যালয়। এক সরকারি নথির বরাতে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কথা জানা যায়। প্রস্তাব অনুযায়ী দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR জানায়, জোরপূর্বক শ্রমে তৈরি হওয়া পণ্যের আমদানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ৬০টি দেশের অর্থনীতির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তদন্তে এসব দেশের পদক্ষেপকে অযৌক্তিক ও মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করা হয়। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তাইওয়ান সহ ১৫ দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হতে পারে। বাকি ৪৫ দেশের জন্য প্রস্তাব করা হয়েছে ১২.৫% শুল্ক। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। ফলে মার্কিন শ্রমিকদের বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। নতুন এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির অংশ হিসেবে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতা আইনের আওতায় আরোপিত কিছু শুল্ক বাতিল করার পর বিকল্প আইনি ভিত্তিতে নতুন শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে কিছু পণ্যকে এই শুল্কের বাইরে রাখার প্রস্তাব দিয়েছে USTR। এর মধ্যে জ্বালানি, বিরল খনিজ, গরুর মাংস, কফি, বেশ কিছু ফল ও সবজি, ঔষধ, জৈব রাসায়নিক এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে পোশাক ও টেক্সটাইল পণ্যের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালুর প্রস্তাবও দেওয়া হয়। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য কম শুল্কে দেশটিতে প্রবেশের সুযোগ পেতে পারে, যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। আগামী ৬ জুলাই পর্যন্ত এই প্রস্তাবের উপর জনমত গ্রহণ করবে USTR। ৭ জুলাই অনুষ্ঠিত হবে প্রকাশ্য শুনানি। এরপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যগুলোর একটি। ফলে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানি খাত নতুন চাপের মুখে পড়তে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুদ্ধবিরতির মাঝে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে এই হামলা চালায় মার্কিন বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের ঠিক কোন ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের আক্রমণের জবাবে আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। তবে বুধবার ভোরের দিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হলেও সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5th ফ্লিট হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তবে এক্সে দেওয়া পোস্টে IRGCর দাবিটি প্রত্যাখ্যান করেছে সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে তেহরানের আক্রমণের জবাবে আত্মরক্ষার্থে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে তারা।
তবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করলেও এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন ডিসিতে 2 দিনের বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল। তবে যুদ্ধবন্ধে কূটনৈতিকরা যখন আলোচনার টেবিলে, তখন মাঠের পরিস্থিতি এখনো উত্তপ্ত। হিজবুল্লাহ ও তেল আবিবের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান সতর্ক করেছে, এই আগ্রাসন বন্ধ না হলে তারাও সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। সামিউল শিহাব, RTV। রাশিয়ার ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও রক্তাক্ত হলো ইউক্রেন। সবশেষ 24 ঘন্টার রুশ হামলায় দেশ জুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। আহত হয়েছে কমপক্ষে 130 জন। রাজধানী কিয়েভ সহ দনিপ্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে একযোগে এই হামলা চালানো হয়। বিশ্লেষকদের ধারণা, রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে এই আঘাত হেনেছে মস্কো। পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বর্তমানে মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। বিতর্কিত $1.8 বিলিয়ন অ্যান্টি ওয়েপনাইজেশন ক্ষতিপূরণ তহবিল গঠনের পরিকল্পনা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে শুনানির সময় এ তথ্য জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। বলেন, এই তহবিল নিয়ে আর এগোনোর কোনো পরিকল্পনা নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি ফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে তহবিলটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। তবে শুরু থেকেই পরিকল্পনাটি নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। এই তহবিল থেকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও ক্ষতিপূরণ পেতে পারেন, এ আশঙ্কাও তৈরি হয়। 4 মাসের বিরতির পর আবারও বসতে যাচ্ছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার। গেল এপ্রিলের অনুষ্ঠানে নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ও গোলাগুলির ঘটনার পর বাতিল হয় আয়োজনটি। পুনর্নির্ধারিত এই ডিনারের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে অনুষ্ঠানটি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। বাকিটা ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। পুনর্নির্ধারিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের এপ্রিলের দিকে করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার পর তা স্থগিত করা হয়। আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক এই ডিনার। গত 25 এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা সংকটের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়। আয়োজকরা জানান, এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন প্রবেশ নীতিমালা অনুসরণ করার কথা জানান আয়োজকরা। এপ্রিলের অনুষ্ঠানে নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায় এক সন্দেহভাজন ব্যক্তি। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। আহত হন ওই ব্যক্তি এবং এক নিরাপত্তা কর্মী। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। পরে অনুষ্ঠান বাতিল করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুনর্নির্ধারিত এ তারিখ ঘোষণা করেন। একই দিন অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং বক্তব্য দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই সংবাদ মাধ্যমের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক ট্রাম্পের। তবে এবার তিনি আগের মতো কঠোর ভাষা ব্যবহার করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন বলছে, এই ডিনার ট্রাম্পকে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে নতুন করে সমালোচনা করার মঞ্চ তৈরি করে দিতে পারে। তবে আয়োজকদের দাবি, সহিংসতার কাছে নথি স্বীকার না করা এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতি বছর অনুষ্ঠিত এই ডিনারে সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতা শিক্ষার জন্য তহবিল সংগ্রহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়োজন। ইমতিয়াজ আহমেদ, RTV। ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে মিকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই 5তলা ভবন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। হোটেলের এক শেফ জানান, বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস করে নেয় পুরো ভবন। প্রাথমিকভাবে জানা যায়, ভবনটিতে প্রায় 40 জন অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য সরকারি তহবিল থেকে 2 লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 রুপি জরুরি আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার রয়টার্সের বাজার বিশ্লেষণে দেখা যায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.2% কমে আউন্স প্রতি $4,476 নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও 0.3% কমে $4,504 লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভ, সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে। প্রেসিডেন্ট লি জে মিউং এর অধীনে দক্ষিণ কোরিয়ায় আজ অনুষ্ঠিত হচ্ছে ৯ম স্থানীয় সরকার ও উপনির্বাচন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অপসারণের পর এটি দেশটিতে প্রথম কোনো বড় নির্বাচন। দেশব্যাপী 14,288টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে 4,200-র বেশি কর্মকর্তাকে নির্বাচিত করবেন ভোটাররা। এদের মধ্যে রয়েছেন প্রধান শহরগুলোর 16 জন মেয়র ও প্রাদেশিক গভর্নর, 227 জন স্থানীয় সরকার প্রধান, 16 জন শিক্ষা বিভাগের পরিচালক এবং প্রায় 4,000 স্থানীয় পরিষদের সদস্য। জনমত জরিপে লি এর ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল পিপল পাওয়ার পার্টি এখনও বিপর্যস্ত। তবে সাম্প্রতিক জরিপ অনুযায়ী কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীরা ব্যবধান কমিয়ে এনেছেন। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন দলটির রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে সিউল সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিরঙ্কুশ জয় পাওয়া জরুরি। ছুরিকাঘাতে গুরুতর আহত এক তরুণ সাহায্য চাইলেও তাকে বিশ্বাস না করে উল্টো হাতকড়া পরিয়ে রাখার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্রিটেন। 18 বছর বয়সী শিক্ষার্থী হেনরি নোয়াক হত্যাকাণ্ডের বিচার চেয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের সাউদাম্পটনে বিক্ষোভ করে শত শত মানুষ। এ সময় পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তারা। বিক্ষোভে অংশ নেন উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসন ও ইউকিপ নেতা নিক টেনকনি। এক পর্যায়ে আন্দোলনকারীরা ঘাতক বিক্রম দিগওয়ার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। এই মৃত্যুকে কেন্দ্র করে সমাজে ঘৃণা ও বিভেদ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন হেনরির বাবা। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস নিয়ে জাপানে আঘাত হেনেছে টাইফুন জাংমি। গতকাল বিকেলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে তাণ্ডব চালিয়ে বর্তমানে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ রাজধানী টোকিও সহ কান্টো অঞ্চলের দক্ষিণ উপকূলের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। বৈরী আবহাওয়ার কবল থেকে বাঁচাতে প্রায় 2.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, আজ টোকাইডো হাই স্পিড রেল লাইনের কিছু অংশে সেবা সাময়িকভাবে স্থগিত বা রুট পরিবর্তন করা হতে পারে। একই দিনে জাপানের 2টি বৃহত্তম বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো বাতিলের ঘোষণা দিয়েছে। এর আগে টাইফুন জাংমির আঘাতে দেশটির বিভিন্ন স্থানে দুর্ঘটনায় কমপক্ষে 16 জন আহত হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।